আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংস্কার ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে বাধা দিচ্ছে বিএনপি, জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে এনসিপি। নিবন্ধনের সব শর্ত পূরণ করতে পারেনি এনসিপি সহ ১৪৪টি রাজনৈতিক দল, সময় দিয়ে ইসির চিঠি। যুক্তরাষ্ট্র সহ আরও 5টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে ইসি, পররাষ্ট্রের অনুমতি। বিচার ছাড়াই ৩০ বছরের বেশি সময় জেলে কাটালেন হবিগঞ্জের কনু মিয়া, অবশেষে জামিনে মুক্তি। এবার বিস্তারিত। কিছু বিষয় নিয়ে কিছুতেই ঐক্যমতে পৌঁছাতে পারছে না রাজনৈতিক দলগুলো, এজন্য বিএনপিকে দায়ী করছে এনসিপি। বুধবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপি নেতারা আরও বলেন, আলোচনার বাইরে কেউ যদি রাজনৈতিক মাঠে সংস্কার করতে চায়, এনসিপি সে পথেই হাঁটবে। আর কমিশনের সহসভাপতি জানিয়েছেন, যেই সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না, সেই সব বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার দ্বিতীয় দফার 14তম বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে পার্লামেন্টের উচ্চকক্ষ ও সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করা হয়। আমরা যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ 6 ঘন্টা আলোচনা শেষে গণমাধ্যমকে নিজ নিজ দলীয় মতামত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি। দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। একটি দল ছাড়া আমরা সকলেই টিআর সিস্টেমের সাথে আছি। আমি মনে করি যে কোনো একটি দল 3টি দল না চালে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে, বৈষম্য হবে, কারণ মেজরিটি তো পক্ষে আছে। সংবিধান তো একটা জাতির চুক্তি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা লিপিবদ্ধ মূলনীতি। সুতরাং এইখানে যদি হাত দিতে হয় তাহলে অন্তত মেজর স্টেক হোল্ডারদের মতামত নিয়েই করা উচিত। এনসিপি নেতারা জানান, সব দল যখন ঐক্যমতে পৌঁছাতে চায় ঠিক তখনই বাধা সৃষ্টি করে বিএনপি। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছে। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, সংস্কার ইস্যুতে কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না, সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারছেন না, সেহেতু কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। তিনি জানান, আলোচ্য সূচিতে থাকলেও সময় স্বল্পতার কারণে মঙ্গলবারের বৈঠকে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়নি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেন এনসিপি নেতারা। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় নেতারা ভোলায় আয়োজিত পদযাত্রায় অংশ নেন। পরে ভোলা প্রেস ক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা না রাজাকার, এই বিভাজনের মাধ্যমেই শেখ হাসিনা দেশকে বিভাজন করে রেখেছিলেন। আমরা আজকে ভোলায় এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি।
বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া আগামী 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে তা হচ্ছে খুব ধীর গতিতে। 12 ফেব্রুয়ারি বিএনপি একটি খসড়া সনদ সরকারকে দিয়েছে, পরে আবার একটি সংশোধিত কপি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। কিছু ইসলামী দল তারেক রহমান ও বিএনপিকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কুড়িগ্রামের শহীদ 10টি পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, বিএনপি 16 বছর লড়াই করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের প্রস্তুত করা মাঠের ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। বর্তমানে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন তিনি। ইসলামের নামে রাজনীতি করেন, ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করছেন। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতির প্রত্যাশা করছে জামায়াতে ইসলামী। আর এই বিপুল সংখ্যক লোকের সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সব ধরনের সহযোগিতা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার সমাবেশের প্রস্তুতি নিয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি আরও বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব বিষয়ে সুন্দর আলোচনা হয়েছে। ডিএমপি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশ, 7 দফা দাবি দিয়ে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি। এ বিষয়ে তাদেরকে অবহিত করা, প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তাদের সাথে আদান প্রদান করা এবং এই সমাবেশটি সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। আমরা তো আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ইসিতে এবার আবেদন করা 144টি রাজনৈতিক দলের তথ্য যাচাই বাছাইয়ে সব দলের কোনো না কোনো ঘাটতি পাওয়া গেছে। এজন্য 15 দিন সময় দিয়ে প্রথম ধাপে 62টি দলকে আজ মঙ্গলবার চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 82টি দলকে চিঠি দেবে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে। আবেদনে যেসব ত্রুটি বিচ্যুতি আছে 15 দিনের মধ্যে তা পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্র সহ আরও 5 দেশে নিবন্ধনের কাজ শুরু করেছে ইসির এনআইডি অনুবিভাগ। এছাড়া এনআইডি সেবা দেওয়ার কাজ চলছে 9টি দেশে 16টি মিশনে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক জানান, এখন পর্যন্ত 48,080 জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। ভোটার হয়েছেন 17,367 জন। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার করার দাবি দীর্ঘদিনের। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর সে কাজ বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে নতুন 5টি দেশের সম্মতি পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন। তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশে বসবাস করেন। আমরা ওমানেরটা পেয়েছি। আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ওটাও আমরা পেয়েছি, এবং জর্ডানের পেয়েছি। জর্ডানেও প্রচুর বাংলাদেশে বসবাস করে। এর বাইরে আমরা আপনার আমেরিকায় পেয়েছি।
এছাড়া বিশ্বের 9টি দেশ থেকে প্রায় 50,000 প্রবাসী জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন নির্বাচন কমিশনে। আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন 29,646 জন। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। তিনি জানান, পর্যায়ক্রমে 40টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির। যারা তো পাসপোর্ট নিয়ে যাচ্ছেন বা এনআইডি নিয়ে যাচ্ছেন তাদের তো আর ওখানে তো এনরোলমেন্টের দরকার নেই। এই সংখ্যা কত আর এর বাইরের কত সংখ্যা আসলে আমরা কেউ জানি না, এবং আমাদের দূতাবাসগুলোও জানে না। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ওখানে যারা বাংলাদেশি থাকেন তারা যেহেতু একই শহরে থাকেন না, বিভিন্ন জায়গায় থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তারা হয়তো সবসময় এসে হয়তো বায়োমেট্রিক দেওয়ার জন্য বা ভোটার হওয়ার জন্য যে প্রসিডিওর সেটা হয়তো ওনারা করতে পারেন না। চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হবে বলে জানান এনআইডি মহাপরিচালক। এই 5টা হলে 15। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং ভালো করা স্কুলের বিষয়ে জানতে চান। সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের রপ্তানি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি 35% শুল্ক মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ, বিকেএমইএ সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ফলে দেশের $8 বিলিয়ন রপ্তানি আয় ঝুঁকির মধ্যে পড়বে। পাশাপাশি এই খাতের সাথে জড়িত 15 লাখ মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। তিনি সাংবাদিকদের বলেন, ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর এই ঝুঁকি মোকাবেলায় ব্যবসায়ীদের সাথে নিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বিএনপি। শুনতে হয় বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় নয়, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে। তার মাধ্যমে যেটা এটা অর্জন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকবে। বিচার হয়নি সাজাও, তবুও কেটে গেছে 3 দশকের বেশি সময়। হবিগঞ্জের কনু মিয়া কারাগারে বন্দী ছিলেন ঠিক 30 বছর 2 মাস 20 দিন। অবশেষে আজ জামিনে মুক্তি পেয়েছেন তিনি। 1995 সালের 25 মে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে নিজের মা ম্যাজিস্টর বিবিকে কুপিয়ে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন কনু মিয়া। গ্রামবাসীরা তাকে পুলিশে সোপর্দ করলে আদালতের দায় স্বীকার করে সে। শুরুর দিকে পরিবারের সদস্যরা খোঁজখবর নিলেও সময়ের সাথে সাথে কমে যায় যোগাযোগ। মামলায় অগ্রগতিও তেমন ছিল না। আর্থিক অসচ্ছলতায় কেউ তার জামিনের চেষ্টাও করেনি এত বছর। 8 জুলাই কারাগার পরিদর্শনে গিয়ে কনু মিয়ার খোঁজ পান জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। যোগাযোগ করেন মামলার বাদী ও পরিবারের সদস্যদের সঙ্গে। যারা আমার বাইরে ছাড়াইছে তারা লাগি উত্তর থেকে দোয়া করি, অন্তর দিতে বাদ যত্ন করে খাওয়াইতার মু গোসল বা করাইতার মু। তোমরা ভাই একবার গেল সুস্থ হয়েছে, তোমরা আইনা লাও। ওই আমরা ওনার মধ্যে আইসি করে ওনার খেতে আসেন, ময়ূক ডাইল ভাত খাই খাওয়াই।
কোনো মিয়া মানসিক ভারসাম্যহীন হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল দীর্ঘদিন। পরে জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেলভুক্ত আইনজীবী এম এ মজিদ মামলার দায়িত্ব নেন। তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা সবকিছু তারা মেনটেন করব। এই বিষয়ে তারা রাজি হওয়ার পরে আমরা জামিনের উদ্যোগ নেই এবং লার্নেড কোর্ট 30 বছর 2 মাস 19 দিন পরে আজকে তার জামিন মঞ্জুর করেন। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার মুক্তি পান কনু মিয়া। নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তার পরিবার। এক পর্যায়ে যিনি বন্দী তার 2 ভাই আমার সাথে যোগাযোগ করে তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং প্রয়োজনে কোর্টে উপস্থাপনের জন্য সম্মত হয়েছে। দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত কনু মিয়ার স্বজনরা। দীপ্ত, বার্তাকক্ষ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত দেশি বিদেশি সব ধরনের বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগের সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয় যেখানে বেশ কিছু অসম শর্ত রয়েছে। এইসব চুক্তি পর্যালোচনার বিষয়ে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে। দেশি বিদেশি সব ধরনের পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। ডক্টর সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী 5 আগস্ট। এর নির্মাণ ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। আবারও চালু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের 55 লাখ পরিবারকে প্রতি কেজি 15 টাকা দরে 30 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তিস্তা মহাপরিকল্পনা বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। কাজে এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতির প্রয়োজন। আগামী 17 জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে 5টি মূল বিষয়ের উপর চূড়ান্ত আলোচনা করা হবে। রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নান্নু। গতরাত 1টায় নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এই নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, সোহাগ হত্যার ঘটনার মূল মোটিভ বের করতে তদন্ত চলছে, জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন এই বৃষ্টিপাত থাকবে। নদী বন্দরগুলোকে 1 নম্বর এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টির সঙ্গে মাত্র 2 মিনিটের ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জের 4টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর চিলগাছা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঝড়ের পর লোকজন তাদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। গাছপালা সড়কের উপর ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। নষ্ট হয়েছে জমির ফসল।
চাঁদপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলে ও মৎস্যজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন নির্বিচারে জাটকা শিকার, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট বাড়ছে এই মাছের। সরবরাহ কম হওয়ায় বাজারে দামও চড়া। তবে আগামী মাস থেকে নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়ার কথা জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বিশাল জালে ধরা পড়ছে অল্প সংখ্যক ইলিশ মাছ, এতে উঠছে না জ্বালানি খরচ। ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকে যাচ্ছেন না মাছ ধরতে। এমন চিত্র চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর। গভীর জলে দেখা মিলছে না রূপালী ইলিশের ঝাঁক। অভাব অনটনে জেলে পরিবারগুলোর দিন কাটছে হতাশা আর অনিশ্চয়তায়। কোনো মাছ নাই, নৌকা ছেড়ে গেলে ঘাট থেকে যে পরিমাণ খরচ তার অর্ধেকও মাছ পাওয়া যায় না। নদীতে একেবারেই মাছ নাই, সুতরাং আমরা জীবনযাপন খুব কষ্টই করতেছি। 2-3 ঘন্টা জাল বেয়ে এই মাছটাই পাইছি, এখন তেলের টাকাই হয় না, অনেক সংকটে আছে। আমি এই দেনা করে মনে করেন যে জাল বাইতেছি, এখন ভবিষ্যতে কি জাল বামু কিনা বর্ষার সিজনে সেটার কোনো গ্যারান্টি নাই। ক্যাম্পে বাঁচু, ক্যাম্পে খামু, আমরা খাইতেও নিতে পারি না। নির্ধারিত সময়ে ঢিলেঢালা চলে চাঁদপুরের বিশাল এলাকা জুড়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম। এই সুযোগে অবাধে শিকার করা হয় জাটকা। মহাজানা জাকাত ধরে লাইছে, এই বছর একটা কাছে কুচিয়ে ধরে লাইছে। দুই সাইডটা হত পাইতো কারণ জালের উড়িও মাছ নাই, বড় বড় সাবাত তো বন্ধ। জাটকা যে জাল ওনারা তৈরি করে ফ্যাক্টরি বন্ধ করেন। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই, তাই সরবরাহ বাড়ছে না মাছের। রয়েছে সিন্ডিকেটের কারসাজি। মাছের আমদানি হলে মাছের দাম কম, আজকের বাজারে 2600-2700 টাকা 1 কেজির মাছ বিক্রি হবে। বর্তমানে মাছের আমদানি খুবই কম। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়া থাকলে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা এই কর্মকর্তার। আগামী 15-20 দিন বা সামনের মাসের কোয়ার্টারগুলোতে এই কাঙ্ক্ষিত মাত্রা আহরণটা পরিপূর্ণ হবে, কারণ আমাদের বৃষ্টিপাতের ফলশ্রুতিতে নদীর যে স্রোতধারা অব্যাহত থাকলে এটা স্বাভাবিকভাবে ইলিশের প্রাপ্যতাটা বৃদ্ধি পাবে। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। নারীরা গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করলেও এখনও তাদের পদে পদে হেনস্থা হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নারী সংহতির নেত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশ ও মশাল মিছিলে এই মন্তব্য করেন তারা। বক্তারা জানান, সরকার নারীদের অধিকার সংরক্ষণে সোচ্চার নয়। এখন পর্যন্ত যৌন হয়রানি আইন পাশ হয়নি, কল্পনা চাকমা হত্যারও বিচার হয়নি। অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে সব দিক দিয়েই হতাশ করেছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও জুলাই কন্যাদের যথাযথ তালিকা করতে ব্যর্থ হয়েছে সরকার। এখনও মব সৃষ্টি করে নারীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের নতুন সুযোগ নিয়ে ঢাকায় শুরু হয়েছে মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম 2025। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। অনুষ্ঠানে জানানো হয়, 18 থেকে 26 বছর বয়সী অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত নারী প্রার্থীরা আগামী 17 জুলাই থেকে আবেদন করতে পারবেন। এই আয়োজনের মাধ্যমে যারা প্লাস্টিক ও বর্জ্য পদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করে গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন, তাদের মধ্য থেকে 20 জনকে 1 মাস ব্যাপী ফেলোশিপের জন্য নির্বাচিত করা হবে। যুক্তরাষ্ট্রে গণহারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অনেক কর্মী স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় বহু দপ্তরে জনবল কমে এসেছে, তাই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। সম্প্রতি প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় অবসর প্রস্তাব গ্রহণ এবং স্বাভাবিক অবসরের কারণে অনেক পদ খালি হয়ে গেছে। তবে সরকার কোন কোন খাতে ছাঁটাই বন্ধ করবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার। খেলার খবর। শান্তি মর্জির হ্যাট্রিকে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে ফলাফলের চেয়েও ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক বিরল ঘটনার। 90 মিনিটের ম্যাচ শেষ হয়েছে 4.5 ঘন্টায়। বৃষ্টির কারণে মাঠও বদল হয়েছে। বাফুফে বলছে, ঢাকায় ভেন্যু সংকটের কারণে এই বিব্রত পরিস্থিতি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টির মাঝেই নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। ভেজা মাঠে প্রথম থেকেই বলের আধিপত্য ধরে রেখে 6 মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। টানা বৃষ্টিতে মাঠে জমে যায় পানি, তাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে মাঠ শুকানোর উদ্যোগ নেয় টুর্নামেন্টের আয়োজক বাফুফে। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার আনসার সাইফ সহ চতুর্থ রেফারি মিনি সারানি ইয়াপা। প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণ করেও মূল স্টেডিয়াম খেলার উপযোগী না হওয়ায় শেষমেশ বসুন্ধরা কমপ্লেক্সের দ্বিতীয় অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনে বাধ্য হয় আয়োজকরা। মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কিন্তু গণমাধ্যমকে পাশ কাটিয়ে যান তিনি। অবশ্যই নিতে পারে, কিন্তু অনেক আইনি জটিলতা আছে। এরকম একটা মাঠে ড্রেনেজ ব্যবস্থা বলেন, মাঠ শুকানো যে সিস্টেম আমরা দেখেছি, এটা কি আসলে মানে হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়? না, এটা আন্তর্জাতিক লেভেলে তো প্রশ্নই আসে না। মাঠেও তো ল্যাকিং লিকেজ অনেক আছে। মাঠ আমাদের বহির্বিশ্বের সাথে তুলনা করলে তার সমপরিমাণ আমরা নাই, কোনো কাছে ধারে কাছেও আমরা নাই। এটা তো আমাদের কিছু করার নেই আসলে। ফলে বাধ্য হয়ে অনুশীলন গ্রাউন্ডে হাজির হন দুদলের খেলোয়াড়রা। আন্তর্জাতিক কোনো খেলার মাঝে ভেন্যু পরিবর্তন করতে হলে ফিফা কিংবা সাফে নিয়মে বলা আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ খেলা উপযুক্ত না হলে সেক্ষেত্রে অন্য কোনো উপযুক্ত ভেন্যুতে খেলা সরিয়ে নিতে পারে, কিন্তু সেটিও হতে হবে আন্তর্জাতিক মানের কোনো মাঠ। তাই অনুশীলন গ্রাউন্ডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। নাটকীয়তার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতায় ফেরে ভুটানের কন্যারা। এরপর শুরু হয় মার্ডি শো। 2 গোল করে তুলে নেন হ্যাট্রিক, অন্যটি করেন মুনকি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে বাধা দিচ্ছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে এনসিপি। নিবন্ধনের সব শর্ত পূরণ করতে পারেনি এনসিপি সহ 144টি রাজনৈতিক দল, সময় দিয়ে ইসির চিঠি। যুক্তরাষ্ট্র সহ আরও 5টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে ইসি, পররাষ্ট্রের অনুমতি। বিচার ছাড়াই 30 বছরের বেশি সময় জেলে কাটালেন হবিগঞ্জের কনু মিয়া, অবশেষে জামিনে মুক্তি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।